পাকিস্তান দেশ গরিব, আর্মি সবচেয়ে ধনী। প্রত্যেকটা দেশের একটা আর্মি থাকে। পাকিস্তান আর্মির একটা দেশ আছে। কোনো সরকার এসে যদি ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো করে দেয়, তাহলে পাকিস্তান আর্মির আর কি কাছ থেকে যাবে? তাদের যে সেই মোটো থাকবে না। সাধারণ মানুষ তো তখন তাদেরকে সেই ধরনের যে রেসপেক্ট ভালোবাসা সেটা দিবে না। তো পাকিস্তান আর্মি কখনোই চাইবে না যে ভারতের সাথে সম্পর্ক কোনো সরকার এসে ভালো করুক। তারা সবসময় চাইবে যে সম্পর্ক যেন খারাপ থাকে। সম্পর্ক খারাপ থাকলে পাকিস্তান আর্মির লাভ। ভারতের আর্মিকে আপনি কখনো দেখবেন না কোনো পলিটিক্যাল বক্তব্য দিতে, যেটা এই ছোট ছোট দেশের যে আর্মি আছে এরা দেয়। সেখানকার সরকার কমজোর থাকে, তাদেরকে সরকারে বসতে হলে আর্মির সাপোর্ট লাগবে। আর আর্মির সাপোর্টই যখন লাগবে, তখন আর্মি চাইলে যে কোনো রাতে সেই সরকারকে ক্ষমতা থেকে চ্যুত করে সেখানে সামরিক শাসন নিয়ে আসতে পারে। তো হেই এভরিওয়ান, কেমন আছেন সবাই? অমনি ক্যারামে নতুন আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। ভারত পাকিস্তানের মধ্যে কয়েকদিন পর্যন্ত যুদ্ধ চলতেছে প্রচুর, যেটা আমরা সবাই জানি। হ্যাঁ, ময়দানে না হলেও সোশ্যাল মিডিয়ায়। দক্ষিণ এশিয়ার এই উন্নয়নশীল দেশগুলোর অবস্থা এটাই। থার্ড ওয়ার্ল্ডের দেখবেন সব জায়গায় এটাই চলে, যেখানে মাঠে যুদ্ধ কম হয়, সোশ্যাল মিডিয়ায় মানুষের মুখে মুখে তুই তোকারিতে বেশি হয়, যে আয় তুই পারো কিনা, আয় তুই পারো কিনা। তো এইখানেও সেটাই হচ্ছে। বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এইসব দেশের মানুষ, এদেরকে খুব সহজে ব্রেন ওয়াশ করা যায়। এদেরকে সোশ্যাল মিডিয়ায় যেটা দেখানো হয় এরা সেটাই বিশ্বাস করে। আর বিশেষ করে দুইটা পক্ষের মধ্যে যে পক্ষের দিকে ঝোঁকা, ওই পক্ষের পজিটিভ যে বিষয়গুলো আছে ওইগুলোই সে বিশ্বাস করবে। ওই পক্ষের সম্পর্কে যদি নেগেটিভ কিছু থাকে তাহলে বলবে এটা ভুয়া, এটা তোমরা। এখন তো মানুষ আরও মানে তাদের ব্রেনও শালকমসের মতো আপগ্রেড হয়ে গেছে। তারা এখন বলে যে এটা হচ্ছে তোমরা নিজেরা তৈরি করে অন্যকে দোষ দিছ। তো এইরকম যুদ্ধ চলতেছে পাকিস্তান আর ভারতের মধ্যে অনেক দিন পর্যন্ত। আর সেই সাথে এই দুইটা দেশের যে সাপোর্টাররা আছে তারাও আবার তাকে সাপোর্ট করতে গিয়ে বিপক্ষ যে দেশ আছে সেখানকার মানুষকে গালাগালি করতেছে। আর তার চেয়েও বড় হচ্ছে, এই যুদ্ধ শুধুমাত্র পাকিস্তান ভারতের মধ্যে না, এই দুই দেশের মানুষের মধ্যে না, ভারতের মধ্যেও যে ভারতের মানুষ আছে তাদের মধ্যে যুদ্ধ হচ্ছে। যেমন ভারতের মধ্যে যদি কেউ পাকিস্তানের সাপোর্টার থাকে বা এই যুদ্ধের বিরোধিতা করে, যে সোশ্যাল মিডিয়ায় কেন যুদ্ধ করতেছো এইভাবে মুখে মুখে, তাহলে বলবে যে তুই পাকিস্তানের সাপোর্টার, তাহলে বলবে যে তুই পাকিস্তানের সাপোর্টার, তোর সাথেও আমার যুদ্ধ শুরু, তুই আমার শত্রু। অর্থাৎ এই যুদ্ধ ময়দানে না হয়ে আপনার ঘরের মধ্যে, আপনার মনের মধ্যে, আপনার অফিসের যে ডেস্ক সেই ডেস্ক পর্যন্ত পৌঁছে গেছে। যে আপনার পাশের যে কলিগ সে যদি অন্য কোনো ধর্মের হয় বা অন্য কোনো আইডিওলজির হয়, আপনি যে আইডিওলজিতে বিশ্বাস করেন, তাহলেই সে আপনার অটোমেটিক শত্রু হয়ে যাচ্ছে। তো আজকের এই এপিসোড অমনি ক্রাইমের যে এপিসোড, সেখানে ইন্ডিয়ান এবং পাকিস্তানের যে আর্মি আছে, অ্যাকচুয়াল যে আর্মি আছে যারা ময়দানে যুদ্ধ করে, সেই আর্মি কম্প্যারিজন করব, যে পাকিস্তান আর্মি এবং ইন্ডিয়ান আর্মির মধ্যে কে কতটা শক্তিশালী। এখন এখানে আমি আগেই বলে নেই, আর্মির শক্তিশালী কতটা, কোন দেশের আর্মি কতটা শক্তিশালী বা তার কাছে কতটা ইকুইপমেন্ট আছে, এইগুলো দিয়ে যুদ্ধের ফলাফল বিচার করা যায় না। কিন্তু যতটা আছে ততটা বলবো। আর হ্যাঁ, এই ভিডিওতে শুরু যারা দেখতে আসছেন এই পর্যন্ত যদি কেউ দেখে থাকেন, তাহলে অবশ্যই বুঝছেন আমি সেই ধরনের যে ভিডিও, যে গ্রাফিক্স লাগানো, ছবি লাগানো, পেছন থেকে একটা গম্ভীর ভয়েস ওভার দেওয়া ভিডিও, মিউজিক দেওয়া, যে কোন দেশে আর্মির কাছে কতটা আছে, কোন দেশে আর্মির কাছে কত কম আছে, এইগুলো দেখানো, এবং বিশেষ করে বায়াসড হয়ে দেখানো, যে দেশকে সে বেশি দেখাইতে চায় সেই দেশকে বড় করে দেখানো, সেই দেশে আর্মিকে বড় করে দেখানো, এই ধরনের ভিডিও এটা না। আমি এখানে আপনাদেরকে এইভাবেই বলবো, কোনো এডিটিং ছাড়া, ঠিক আছে? কোনো গ্রাফিক্স ওই যে ছবি টবি ইউজ করবো না। এখানে আমি যেটা বলবো সেটাও নিজের মন থেকে না, আমি বলবো একটা রিপোর্ট, যে রিপোর্টগুলো আছে সেই রিপোর্টগুলো থেকে। তো আপনি যদি সেই ধরনের মশলাদার ভিডিও চান, যেখানে আপনি আপনার পছন্দের দেশটাকে অনেক বড় করে দেখতে পারবেন, আর আপনার যেটা পছন্দ করেন না সেটাকে অনেক ছোটো করে দেখার সুযোগ থাকবে, সেটা যদি দেখতে আপনি পছন্দ করেন, তাহলে বলবো যে এই ভিডিও আপনার জন্য না। এই ভিডিও এভাবেই আমি কথা বলবো। তো গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট 2025 একটা রিপোর্ট প্রকাশিত হয় প্রত্যেক বছর, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য একটা রিপোর্ট প্রকাশিত হয়, কখনো দেশের ভেতরে কখনো দেশের বাইরে হয়। যেমন ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2025, যেখানে ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম, ইন্ডিয়ান পুলিশ, কোন রাজ্যের পুলিশ কেমন আছে সেগুলো দেখানো হয়েছে। তার মধ্যে কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গলের পুলিশ হচ্ছে ভারতের সবগুলো রাজ্যের মধ্যে ওর্স্ট পুলিশ, মানে সবচেয়ে খারাপ পুলিশ হচ্ছে পশ্চিমবঙ্গে। তো এইটা হচ্ছে দেশের মধ্যে রিপোর্ট। এরকম পুরো পৃথিবীর যে দেশগুলো আছে সেগুলোর উপরেও বিভিন্ন রিপোর্ট বের হয়, যেমন ওয়ার্ল্ড জুডিশিয়াল রিপোর্ট, ওয়ার্ল্ড মিডিয়া ইন্ডেক্স রিপোর্ট, যেখানকে দেখানো হয় যে কোন দেশের মিডিয়া কতটা ভালো পজিশন আছে। এভাবে একটা র্যাঙ্কিং তৈরি হয়, যে বাংলাদেশের এই মুহূর্তে র্যাঙ্কিং হচ্ছে 163 2025 সালে। 180টা দেশের মধ্যে বাংলাদেশের মিডিয়ার র্যাঙ্কিং হচ্ছে 163 বা 62 এরকম।
তো সেরকমই এই গ্লোবাল ফায়ার পাওয়ার যে রিপোর্ট, এটা হচ্ছে প্রত্যেকটা দেশের আর্মি নিয়ে 145টা দেশের আর্মিকে র্যাঙ্ক করা হয়, যে কোন দেশের আর্মি কতটা ভালো আছে, শক্তিশালী, তাদের একটা র্যাঙ্কিং প্রকাশ করা হয়। তো সেই র্যাঙ্কিংয়ে 2025 সালে ইন্ডিয়া আছে 4 নম্বরে, 145-এর মধ্যে ইন্ডিয়া 4 নম্বরে, আর পাকিস্তান আছে 12 নম্বরে। এখন ইন্ডিয়ান আর্মির কাছে কি কি আছে একটু দেখি। ইন্ডিয়ান আর্মিতে জওয়ান আছে 22 লাখ জওয়ান আছে, 4201 ট্যাঙ্ক আছে, 15,000 কার আছে, 100 সেলফ প্রোপেইন আর্টিলারি আছে, 3975টা আর্টিলারি আছে যেগুলো হচ্ছে সাপোর্ট করে, মানে টেনে নিয়ে যায় এরকম, 264টি মাল্টি ব্যারেল রকেট আর্টিলারি আছে। এখন ইন্ডিয়ান ডিফেন্সের আবার 3টে ধাপ আছে, প্রত্যেকটা দেশের ডিফেন্সেরই 3টে ধাপ থাকে, একটা সেনাবাহিনী, একটা নৌবাহিনী, একটা বিমান বাহিনী। তো ইন্ডিয়ান বিমান বাহিনীতে কী আছে সেটা একটু দেখি। ইন্ডিয়ান বিমান বাহিনীতে 3,10,000 অফিসার আছে, মানে সেনা আছে 3,10,000, 2,229টা বিমান আছে, 530টা ফাইটার জেট আছে, 270টা ট্রান্সপোর্ট জেট আছে, অর্থাৎ যুদ্ধ লাগলে যে যুদ্ধের রসদ, অস্ত্র, তারপরে সৈন্য, এছাড়াও যে খাদ্য, যে কোনো ধরনের রসদ যদি দরকার পড়ে বা যুদ্ধে কেউ আহত হলে তাকে উদ্ধার করা, এই ধরনের রসদ বহন করার মতো 270টা ট্রান্সপোর্ট বিমান আছে, 130টা আছে ট্রান্সপোর্ট প্লাস ফাইটার। একটা ট্রান্সপোর্ট বিমানের ভেতরে যুদ্ধের সময় যখন কোনো প্রয়োজনীয় জিনিস নিয়ে যাওয়া হয়, তখন সেটাকে আবার কয়েকটা ফাইটার প্লেন সাপোর্ট করে, যে শত্রু আঘাত করতেছে কিনা বা শত্রুর সাথে মোকাবিলা করার জন্য। এই 130টা আছে এমন বিমান যারা আসলে নিজেরা ট্রান্সপোর্ট করতে পারে, আবার যুদ্ধও করতে পারে, শত্রুর মোকাবিলা করতে পারে। 351টা আছে ট্রেইনার বিমান, 6টা আছে ট্যাঙ্কার ফ্লিট মানে হচ্ছে ট্যাঙ্কগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত নেওয়ার জন্য এই বিমানগুলো ব্যবহার করা হয়, যেটার মধ্যে 2-3টা ট্যাঙ্ক একবারে নিয়ে যাওয়া যায়। এরপরে 311টা এয়ারপোর্ট আছে, 56টা পোর্ট আছে, মানে বন্দরগাহ। ইন্ডিয়ান আর্মির কাছে 63 লাখ কিলোমিটার রোড আছে, 63 লাখ কিলোমিটার। এরপরে 65,000 কিলোমিটার রেলওয়ে আছে। এই 63 লাখ কিলোমিটার রোড, এইটা ইন্ডিয়ান আর্মির কাছে আছে। এর মধ্যে হয়তো কিছুটা তাদের কাছে সবসময়ের জন্য থাকে, আর বাকিটা পাবলিকের জন্য খুলে দেওয়া হয়, কিন্তু যখন যুদ্ধ লাগে, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে হয় বা যুদ্ধের মতো কোনো পরিস্থিতি যদি ঘটে, তখন এই যে 63 লাখ কিলোমিটার রোড, এটা পুরোপুরি আর্মি তার নিজেদের কন্ট্রোলে নিতে পারে, আর 65,000 কিলোমিটার রেলওয়ে। এবার পাকিস্তানের দিকেও একবার নজর দেওয়া যাক। পাকিস্তানের আর্মিতে সৈন্য আছে, তো টোটাল সৈন্য আছে 13,11,000। এর মধ্যে 1,24,000 আছে এয়ারফোর্স, আর 78,000 আছে নৌবাহিনী, নেভি। তো ভারতে আছে, আর্মিতে আছে 22 লাখ, এয়ারফোর্সে আছে 3,10,000, আর নেভিতে আছে 1,42,000। টোটাল 26.5 লাখের মতো হয়। তো আর পাকিস্তানে আছে টোটাল তিনটা মিলিয়ে 13,11,000। 1,24,000 আছে এয়ারফোর্সে, 78,000 আছে নেভিতে। পাকিস্তান এয়ারফোর্সের কাছে 1,399টা বিমান আছে, 328টা ফাইটার বিমান আছে, 90টা অ্যাটাক করতে পারবে, প্লাস ওই ট্রান্সপোর্ট করতে পারবে। তার মধ্যে 64টি আছে শুধুমাত্র ট্রান্সপোর্ট করার জন্য, 565 আছে ট্রেনার বিমান, ভারতের থেকে অনেক বেশি, প্রায় ডবল। 4টা আছে ট্যাঙ্কার ফ্লিট, অর্থাৎ ট্যাঙ্ক এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য। 373টা হেলিকপ্টার আছে, যার মধ্যে 57টা অ্যাটাক করতে পারবে। অবশ্য ভারতের কাছে এই হেলিকপ্টার আছে, টোটাল ভারতের কাছে 900 হেলিকপ্টার আছে, যেটা হচ্ছে এয়ারফোর্স, আর্মি, নেভি, এই 3টে বাহিনী ইউজ করতে পারবে। এই যে 2229টা বিমান আছে, এগুলো বাদেও 899টা এমন চপার আছে, যার মধ্যে 80টা ফাইটার প্লেন, মানে ফাইটার হেলিকপ্টার। এই হেলিকপ্টারগুলো এই 3 বাহিনীর সমন্বয়, এই 3 বাহিনী যে কোনো সময় ইউজ করতে পারবে। পাকিস্তানের কাছে 2672টা ট্যাঙ্ক আছে, 17,000 গাড়ি আছে, 662 সেলফ প্রোপেল আর্টিলারি আছে, 2629 সাব প্রোপাইল মানে টেনে নিয়ে যাওয়ার মতো আর্টিলারি, 600 মাল্টি ব্যারেল আর্টিলারি রকেট, এটাও ভারতের চেয়ে অনেক বেশি। ভারতের হচ্ছে 264 মাল্টি ব্যারেল রকেট আর্টিলারি, পাকিস্তানে হচ্ছে 600 মাল্টি ব্যারেল আর্টিলারি রকেট। ঠিক আছে, এটা ভারত থেকে অনেক বেশি। পাকিস্তানের নেভিতে মোট 121টা জাহাজ আছে, তার মধ্যে 9টা ফাইটার্স, 9টা করভেটস, 8টা সাবমেরিন, তারপরে 69 হচ্ছে পেট্রোল ভেসেল। এরপরে এগুলো হচ্ছে দুইটা দেশের আর্মি, নেভি, এয়ারফোর্সের কাছে কি আছে, কিন্তু মেইন হচ্ছে দুইটা দেশের মধ্যে যুদ্ধ লাগলে সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে সাপোর্ট লজিস্টিক। সিয়াচিনে যে যুদ্ধ লাগে,
যদি দুই দেশেই সেখানে লজিস্টিক পৌঁছাতে না পারে, সাপোর্ট পৌঁছাতে না পারে, তাহলে যুদ্ধ কী হবে? ওই দুই দেশে হয়তো ওইখানকার যে কজন আসবে সবাই মারা যাবে সাপোর্ট না পৌঁছানোর কারণে। তো যুদ্ধের যে মেইন যে লজিস্টিক, সেগুলো পৌঁছানোর জন্য এক একটা দেশের যে হেভি রুট থাকে বা হেভি পোর্ট, বন্দরগাহ, এয়ারপ্লেন, এগুলো জরুরি। লজিস্টিক ইন্ডিয়া নেভির কাছে আছে, পোর্ট আছে 56টা। আচ্ছা, এই 56 পোর্ট যে বন্দরগাহ, এই বন্দরগাহগুলো যে শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যে হবে বা এয়ারপোর্টগুলো যে ইন্ডিয়ার মধ্যে হবে এমন না। এখানে একটা জিনিস হচ্ছে, দেখবেন চায়না বিভিন্ন দেশে পোর্ট বানায়, বন্দরগাহ বানায়, ঠিক আছে? শ্রীলঙ্কায় বানাইছে, তো এরকম ইন্ডিয়াও বানায়, ইরানে বানায়। তো ওই যেসব দেশের অর্থায়নে অন্য দেশে যে পোর্টগুলো বানানো হয় বা এয়ারপোর্টগুলো বানানো হয়, ওই এয়ারপোর্টগুলো হচ্ছে ওই দেশের আন্ডার। তো ইন্ডিয়া চাইলে ইন্ডিয়ার বাইরে যেগুলো তারা নিজেরা বানাইছে ওইগুলো তখন যুদ্ধের সময় ইউজ করতে পারবে, এমনিতেও সবসময় করে, যুদ্ধের সময় তারা ওইগুলো গোনা হবে। তো ইন্ডিয়ার কাছে এই ধরনের পোর্ট আছে 56টা, পাকিস্তানের কাছে মাত্র 3টে আছে এখানে, কারণ পাকিস্তান নিজের বাইরে অন্য কোনো দেশে পোর্ট বানাইতে পারে না, তো সেজন্য পাকিস্তানের কাছে শুধুমাত্র 3টে আছে। এয়ারবেজও হচ্ছে পাকিস্তানের কাছে 111টা এয়ারপোর্ট আছে, ইন্ডিয়ার কাছে এখানে বেশি, পাকিস্তানের কাছে আছে 116টা, ইন্ডিয়ার কাছে আছে 311টা। পাকিস্তান আর্মির কাছে টোটাল 2,64,000 কিলোমিটার রাস্তা আছে, আর 11,900 মানে 12,000 কিলোমিটার রেলওয়ে আছে। তো এইখানেও একটা বড় ডিফারেন্স, ইন্ডিয়ান আর্মির কাছে 63 লাখ কিলোমিটার রাস্তা, পাকিস্তান আর্মির কাছে হচ্ছে 2,64,000 কিলোমিটার রাস্তা। 65,000 কিলোমিটার রেলওয়ে ইন্ডিয়ান আর্মির কাছে, পাকিস্তান আর্মির কাছে মাত্র 12,000 কিলোমিটার রেলওয়ে। এখন এই পর্যন্ত যদি কেউ দেখেন তাহলে বলবেন যে সবচেয়ে বড় যে অস্ত্রটা সেটার নাম কেন বললাম না? পাকিস্তানের বিভিন্ন জেনারেল বা পাকিস্তানের যে সাপোর্টার আছে, ডিফেন্স মিনিস্টার, তারা সবসময় একটা কী দিয়ে ভয় দেখায় যে নিউক্লিয়ার ওয়েপন, সবচেয়ে বড় ওয়েপন যুদ্ধের জন্য নিউক্লিয়ার ওয়েপন। এখন এই নিউক্লিয়ার ওয়েপনের কথা বলা যাক। সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট CPRET 2024-এর একটা রিপোর্ট, যেখানে এই কোন দেশে কতগুলো নিউক্লিয়ার ওয়েপন আছে সেগুলোর লিস্ট প্রকাশ করে। তো 2024-এ যেটা প্রকাশ করছে সেই অনুযায়ী ভারতের কাছে 172টা নিউক্লিয়ার ওয়েপন আছে, পাকিস্তানের কাছে 170টা। এখন দুইটা দেশের মধ্যে যদি যুদ্ধ লাগে, বিশেষ করে পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে যদি যুদ্ধ লাগে, তাহলে পাকিস্তানের সাপোর্ট নিতে চায়নাকে আসতে হবে। এই কারণে বললাম, চায়না না চাইলেও আসতে হবে তাদের, কারণ হচ্ছে চায়নার একটা হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট পাকিস্তানের উপরে। পাকিস্তানের যে সেই মাইনিং, তেল উঠানো, পাকিস্তানের পোর্ট, এরপরে ঋণ দেওয়া, পাকিস্তানের অর্থনীতি বড় একটা অংশ চায়নার উপরে, চায়না কন্ট্রোল করে। এখন সেখানে চায়নার ধাক্কা লাগে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হলে, তো চায়না আসবে এখানে। চায়নার কাছে আবার নিউক্লিয়ার যে অস্ত্র সেটা বেশি, ভারতের কাছে 172টা, পাকিস্তানের কাছে 170টা, কিন্তু চায়নার কাছে আছে 410টা একার কাছে। তো এটা একটা মানে দুই দেশের মিলাইলে যতগুলো তার চেয়েও বেশি হচ্ছে একা চায়নার কাছে। এই হচ্ছে নিউক্লিয়ার ওয়েপন। এরপর হচ্ছে ড্রোন। বর্তমানকার যুগে যে যুদ্ধ, তার বেশি যে সেই যুদ্ধে বড় একটা রোল সেটা প্লে করে হচ্ছে এই ড্রোন। আপনি ড্রোন থেকে শত্রুকে তো মারেই, বিরোধী দেশের বিরোধী পক্ষের লোককে তো মারেই, উল্টো নিজের দেশের কোনো জওয়ানের জানের কোনো ভয় থাকে না, যে জান যাবে, প্রাণ যাবে, এই সৈন্যের ক্ষতি হবে, এইটার ভয় থাকে না। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা মানে কারণ এই ড্রোন ইউজ করার। ড্রোন হচ্ছে এখন যার কাছে ড্রোন সবচেয়ে বেশি আছে সেই দেশ বলতে গেলে তত বেশি শক্তিশালী, পাওয়ারফুল যুদ্ধের জন্য। তো এই যে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধে ড্রোন দিয়ে মারতেছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধে, এখানে অনেকে মানুষ আছে না দেখেন, যারা দেখেন বলে যে আগেকার দিনের যুদ্ধে এত মানুষ কেন মরছে, ইসরায়েল প্যালেস্তাইনে এত দিন ধরে যুদ্ধ চলছে তারপরে এই কয়জন মানুষ মরছে, ইউক্রেন রাশিয়া এত দিন ধরে যুদ্ধ চলছে তারপরে এই কয়জন মানুষ মরছে, তো আগের যুদ্ধে এই 1 বছরের যুদ্ধে কেন এত লাখ লাখ মানুষ কীভাবে মারা গেল? তারা এই জিনিসটা লজিকটা বুঝে না। দেখেন আগেকার দিনের যে যুদ্ধগুলো হতো তখন সৈন্য ঢুকে যেত একটা দেশের মধ্যে, দুইটা রাজ্যের মধ্যে যুদ্ধ হতো, তো এক রাজ্যের সৈন্য সরাসরি ঢুকে যেত, ঢুকে গিয়ে সেখানকার যে মানুষ আছে তাদেরকে, আজ থেকে 1000 বছর আগেও এই সিস্টেম ছিল, সেখানকার তলোয়ার দিয়া মারতো। এখন কি দিয়ে মারে, মানে তারপরে আজ থেকে যদি 50 বছর আগে ধরি 100 বছর, বা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, তখন কি দিয়ে মারছে? বন্দুক দিয়া। তার একটু পরে আজ থেকে 50 বছর আগে তখন কি বন্দুক দিয়ে মারছে, আধুনিক রাইফেল দিয়ে মারছে। তো সৈন্য ঢুকে গেছে আধুনিক রাইফেল নিয়ে ওই দেশের প্রত্যেকটা কর্নারে, এবং তারা গুলি চালাচ্ছে অন্ধভাবে।
সামনে যাকে পাচ্ছে বুড়ো, মুরব্বী, শিশু, মহিলা, বাচ্চা সবাইকে এক নাগারে গুলি করতেছে। এইখানে সৈন্য গুলি করতেছে, ওইখানে সৈন্য গুলি করতেছে, দেশের সব জায়গায় বসে এভাবে গুলি করতেছে। আর এখনকার যুদ্ধ কি হয়, এই যে ধামাকা বড় হয়, ধরুন কোনো একটা দেশ যদি এখনকার যুদ্ধে মানুষ মারার সাথে কী করে, অর্থনীতি মারে, একটা দেশের অর্থনীতিকে ডাউন করার চেষ্টা করে। এখন অর্থনীতিকে ডাউন করার জন্য কী করলে, মানুষ মারলে অর্থনীতি ডাউন হবে, হয় না। তো এই জন্য কী করে, দেখেন যে একটা ড্রোন দিয়ে একটা মিসাইল গিরায়, একটা মিসাইল মারে, সেই মিসাইল দিয়ে বিশাল এক বিল্ডিং একবারে শেষ। দেখলে মনে হয় যেন কত বড় ইম্প্যাক্ট হইতেছে, কিন্তু আসলে সেখানে মানুষ মারা যাচ্ছে না। কীভাবে? কারণ ওই দেশের যে যারা মারতেছে তারাও জানে যে আমার ওই দেশের অর্থনীতিকে ভাঙা দরকার, ওই দেশের মানুষকে না। তারা যারা টেরোরিস্ট তারাই একমাত্র মানুষকে মারে, অর্থনীতি মানুষ দুইটাই। কিন্তু যে দেশ যুদ্ধ করতেছে তারাও জানে যে মানুষকে মারলে উপর থেকেও অন্যান্য দেশ, জাতিসংঘ থেকে চাপ আসবে। তো ওই দেশের কি অর্থনীতি ডাউন করার জন্য মিসাইল গিরায়, মিসাইল গিরানোর আগে আবার 10 মিনিট আগে সিগন্যালও দেয় যে এই বিল্ডিং 10 মিনিট পরে এটার উপরে মিসাইল হামলা করা হবে, যে যে পারো এখান থেকে বের হয়ে যাও, তোমরা সবাই বের হয়ে যাও। তো মানুষ বের হয়ে যায়। তো অতবার একটা বিল্ডিং ভাঙার পরেও একটা মিসাইল দিয়ে দেখা যায় যে 2-1 জনের বেশি মানুষ মরে না। অথচ 50 বছর আগের যুদ্ধে কী হতো, একজন সৈন্যই অন্ধাধুন যদি গুলি চালাইতো, অন্ধকার মানে চোখ বুঝে একবারে গুলি করে লাইন দিয়ে মানে লাইনে দাঁড়া করে মানুষ 100-200 মানুষ 2-3 মিনিটে তারা মেরে ফেলতো। তো এইভাবে আগেকার দিনের যুদ্ধে মানুষ বেশি মারা যেত। এখনকার দিনের যুদ্ধে ইকোনমি বেশি মারে, ইকোনমি বেশি ডাউন করার চেষ্টা করে, আর এই জন্য এই বিল্ডিং গিরানো হয়। আশা করি বুঝতে পারছেন যে জিনিসটা বোঝাতে চাচ্ছি। তো এই ড্রোন, ইন্ডিয়ার কাছে 5000 ড্রোন আছে, পাকিস্তানের কাছে ড্রোন খুবই কম। এরপরে প্রত্যেকটা দেশের ডিফেন্স, এই যে ডিফেন্স, এই এতক্ষণ যা যা বললাম এইগুলা রানিং থাকার জন্য বা এখানে আরও জিনিস অ্যাড করার জন্য, যেমন ইন্ডিয়া ইউএস থেকে আরও ড্রোন অর্ডার করছে, তো এই অ্যাড করার জন্য বা এই জিনিসগুলো চালানোর জন্য একটা বাজেটের প্রয়োজন। প্রত্যেক বছর প্রত্যেকটা দেশের সরকার সেই দেশের আর্মিকে একটা বাজেট দেয়। তো এই ডিফেন্স স্পেন্ডে কোন দেশ কত টাকা খরচ করে, স্পেন্ড করে, সেটাই একটু বলি। সবার 1 নম্বরে যে নামটা আছে সেই নামটা হচ্ছে ইউএসএ, আমেরিকা। আমেরিকা তাদের আর্মির পেছনে প্রত্যেক বছর 997 মানে 997 আরব ডলার ব্যয় করে। আমি জানি না এটার টাকায় কত সংখ্যা আসবে বা ডলারেও কত সংখ্যা আসবে। 997 আরব ডলার। এই জন্যই হয়তো আমেরিকাকে সুপার পাওয়ার বলা হয়। এরপরে দ্বিতীয় নম্বরে আছে চায়না। চায়না দ্বিতীয় নম্বরে আছে, কিন্তু খরচ করে মাত্র 314 আরব ডলার। মানে আমেরিকা যা খরচ করে তার 3 ভাগের 1 ভাগ খরচ করেও দ্বিতীয় নম্বরে আছে। তৃতীয় নম্বরে আছে রাশিয়া। 3 নম্বরে রাশিয়া আছে 149 আরব ডলার খরচ করে। চতুর্থ নম্বরে আছে জার্মানি। জার্মানি হচ্ছে সেই দেশ যারা সবচেয়ে বেশি অস্ত্র বানায় এবং পৃথিবীর বিভিন্ন দেশের যে সেনাবাহিনী তাদের কাছে বিক্রি করে। তো জার্মানি খরচ করে হচ্ছে তাদের আর্মির পিছনে 88.5 আরব ডলার। এরপরে 5 নম্বরে আছে ইন্ডিয়া। ইন্ডিয়া খরচ করে 86.1 আরব ডলার। তো এই 145টা কান্ট্রির মধ্যে পাকিস্তান আছে 29 নম্বরে। পাকিস্তান আর্মি খরচ করে 10.2 আরব ডলার। এখন এই 145টা দেশের লিস্টে পাকিস্তানের নাম্বার 29-এ, বা আমেরিকা যেখানে 1000 আরব ডলার খরচ করে, ইন্ডিয়া যেখানে 86 আরব ডলার খরচ করে, সেখানে পাকিস্তান 10, মানে অনেকটা কম। কিন্তু তার প্রশ্ন হচ্ছে এই পাকিস্তান যদি 10 আরব ডলার খরচ করেও থাকে, সেটাও একটা প্রশ্নের ব্যাপার যে কোথা থেকে টাকা পায় আর ওই দেশের অবস্থা কীরকম। পাকিস্তানের সাধারণ মানুষ, সেখানে বিদ্যুৎ নাই, খাবার নাই, খাবার পানির জন্য সংকট, নিত্য প্রয়োজনীয় যে জিনিস সেগুলোর দাম বাড়তেছে। তার মধ্য থেকেও আর্মির পেছনে এত টাকা খরচ করা, মানে ওই পাকিস্তানের জিডিপির একটা ম্যাক্সিমাম অংশ এখনও পাকিস্তান আর্মির পেছনেই যায়। তো পাকিস্তান আর্মি টাকা কোথা থেকে পায়? পাকিস্তান আর্মি টাকা পাওয়ার যে এটা হচ্ছে আমেরিকা শিখাইছে পাকিস্তান আর্মিকে যে কীভাবে টাকা কামাই করে। পাকিস্তান আর্মি এখনও সেইভাবেই তাদের যে টাকা ইনকামের যে সোর্স, তার মধ্যে এখনও ওই আমেরিকার শিখানো যে সেই পদ্ধতি সেটাই আছে। আমেরিকায় কী শিখাইছে? আফগানিস্তানের উপর যখন রাশিয়া হামলা করতে আসছে, দখল করতে আসছে, তখন রাশিয়ার সাথে আমেরিকা পারতেছে না ওইখান থেকে এত দূর এসে, তো সরাসরি যুদ্ধও যায় নাই। তো আমেরিকা কী করছে? পাকিস্তান আর্মিকে টাকা দিছে যে তোমরা রাশিয়াকে এখান থেকে খেদাও, ভাগাও। পাকিস্তান আর্মি কী করছে? ওই টাকা
নিজেদের উপর খরচ করছে এবং একটা বিজনেস মডেল পেয়ে গেছে যে আমরা অন্য আর এক দেশের কাছ থেকে টাকা নিয়ে আর এক দেশকে ভাগাতে বা ওই দেশে সাহায্য করতে পারি, যেটা আগেকার দিনে হাজার হাজার বছর আগে এক রাজা যখন অন্য রাজার রাজ্য দখল করার দরকার পড়তো বা দখল করতে চাইতো, তখন তার পাশের যে কমজোর রাজা থাকতো তাকে বলতো যে আপনিও হেল্প করেন, তাহলে আপনাকেও অনেক কিছু টাকা পয়সা বা অনেক জমি জমা মানে লোভ দেখে, তো ওই দুই রাজা মিলে এই কাজটা করতো বা অনেক সময় শত্রুতার কারণেও করতো। তো পাকিস্তান আমি একটা রোল মডেল বিজনেসের পেয়ে গেছে, যেটা হচ্ছে আমেরিকার কাছ থেকে টাকা পায়, চায়নার কাছ থেকে বড় একটা ফান্ড পায় আফগানিস্তানের উপর বা বালুচিস্তানের উপর এসব জায়গায় অপারেশন করার জন্য। এছাড়াও পাকিস্তান আর্মি হচ্ছে একমাত্র আর্মি পৃথিবীর যাদেরকে বিজনেসম্যান বলা হয়। পাকিস্তান আর্মি পাকিস্তানে মিট, রাইস, গম, শপিং মল, কাপড়, কার, তারপরে হচ্ছে এডুকেশন, তারপরে কনস্ট্রাকশন, টুথপেস্ট, বাস, মানে পাকিস্তান আর্মির বিজনেস, পাকিস্তান আর্মি করে না এমন কোনো বিজনেস পাকিস্তানে নাই। তারা সব সেক্টরে পাকিস্তান আর্মি আছে। তারা এক একজন মানে পাকিস্তান আর্মির যে ট্রাস্ট, সেই ট্রাস্ট বড় সব বিজনেস তারা দেখাশোনা করে। তেল মানে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো পাকিস্তান আর্মির সাপ্লাই করে। মানে পাকিস্তান আর্মি হচ্ছে ওই যে বললাম না বিজনেসম্যান। আর এই বিজনেস করে তারা কি, পাকিস্তান দেশ গরিব কিন্তু পাকিস্তান আর্মি পৃথিবীর সবচেয়ে ধনী আর্মি। পাকিস্তান আর্মি সম্পর্কে একটা কথা বলা হয় যে প্রত্যেকটা দেশের একটা আর্মি থাকে, কিন্তু পাকিস্তান সম্পর্কে বলা হয় যে পাকিস্তান আর্মির একটা দেশ আছে। পাকিস্তান আর্মি এতটাই শক্তিশালী, ক্ষমতাশালী। ভারত পাকিস্তান একসময় স্বাধীন হয়েছে, অথচ পাকিস্তানে এই ৭৮ বছরের মধ্যে ৩২ বছর পাকিস্তান যে আর্মি তারা শাসন করছে। আর পাকিস্তানে এখন পর্যন্ত যতজন প্রধানমন্ত্রী হয়েছে তার মধ্যে কেউ ৫ বছরের যে টার্ম সেটা পূরণ করতে পারে না। পাকিস্তানের ইতিহাসে এখন পর্যন্ত পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী ৫ বছরের টার্ম পূরণ করতে পারে নাই। তার আগেই তাকে গদি থেকে নামানো হয়েছে, নয় মেরে ফেলে দেওয়া হয়েছে। আর পাকিস্তানের যে প্রধানমন্ত্রী হয় তাকে অ্যাকচুয়ালি পাকিস্তান আর্মি যার প্রতি সন্তুষ্ট থাকে বা যে পাকিস্তান আর্মিকে সন্তুষ্ট করতে পারে তাকেই বসানো হয়। যদি কেউ তার বিরোধিতা করে পাকিস্তান আর্মি তখন তাকে জেলে ভরে দেওয়া হয়, না হলে গদি থেকে নামাই ফেলা হয়। এই যে ইমরান খান পাকিস্তানের ইতিহাস সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী। ইমরান খান ক্ষমতায় আসার পরে ভারতের সাথে একটু সম্পর্ক ভালো করার চেষ্টা করছে, যেটা পাকিস্তান আর্মি দেখতেছে একে তো জনপ্রিয়, মানুষের সাপোর্ট পাচ্ছে। একমাত্র ইমরান খানের জন্যই পাকিস্তানের মানুষ কিন্তু আর্মির বিরোধী গেছে এই পুরো তাদের ইতিহাসে যদি ঘেটে দেখেন। কখনও পাকিস্তান সাধারণ মানুষ আর্মির বিপক্ষে কখনো যায় নাই, একমাত্র ইমরান খানের জন্যই গেছে। তো ইমরান খান ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ করার জন্য ট্রাই করতেছিল। পাকিস্তান আর্মি কী করছে, জেলে ভরে দিছে, ঠিক আছে, ইমরান খানকে। কারণ পাকিস্তান আর্মির যে প্রোপাগান্ডা, যে মূল মোটো, সেটা হচ্ছে পাকিস্তানের মানুষকে ব্রেন ওয়াশ করে রাখা, যে তাদের মোটোই, তাদের টিকে থাকার উদ্দেশ্যই হচ্ছে ভারতের সাথে যুদ্ধ করা, ভারতের থেকে কাশ্মীর দখল করা। আর এইটাই পাকিস্তানের মানুষকে বুঝাই রাখে যে আমরা তোমাদেরকে কাশ্মীর দখল করে দিব। আর পাকিস্তানের মানুষও ওই মোটোতেই তাদের আর্মিকে ভরসা করে, বিশ্বাস করে, ভালোবাসে। এখন যদি ভারতের সাথে ইমরান খান সম্পর্ক ভালোই করে দেয় বা কোনো সরকার এসে যদি ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো করে দেয়, তাহলে পাকিস্তান আর্মির আর কি কাছ থেকে যাবে, তাদের যে সেই মোটোই থাকবে না। সাধারণ মানুষ তো তখন তাদেরকে সেই ধরনের যে রেসপেক্ট, ভালোবাসা সেটা দিবে না। তো পাকিস্তান আর্মি কখনোই চাইবে না যে ভারতের সাথে সম্পর্ক কোনো সরকার এসে ভালো করুক। তারা সবসময় চাইবে যে সম্পর্ক যেন খারাপ থাকে। সম্পর্ক খারাপ থাকলে পাকিস্তান আর্মির লাভ, মানুষের সাপোর্ট পাবে, আরও তারা বেশিক্ষণ ক্ষমতা থাকতে পারবে, সামরিক শাসন চালাতে পারবে দেশের মধ্যে। পাকিস্তান আর্মি বললাম না সবচেয়ে ধনী। তো পাকিস্তানের যে মেজর জেনারেল যারা আছে এদের সবারই সুইস ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। আর এরা কেউ রিটায়ার্ডের পর দেখবেন আমেরিকাতে, তারপরে ইউকেতে সবাই কয়েক হাজার একরের বাংলো নিয়ে থাকে সেখানে রিটায়ারের পরে। প্রত্যেক জেনারেল, মেজর, এদের সবার উদ্দেশ্য বাইরে যাওয়া রিটায়ার করার পরে, মানে আমেরিকাতে না হয়তো ইউকেতে সেটেল হওয়া। ইমরান খানের আমলে তখনকার যে জেনারেল ছিল আর্মির, জেনারেল বাজোয়ার তখন একটা পাকিস্তান রিপোর্ট প্রকাশ করছিল যে জেনারেল বাজোয়ার ফ্যামিলির একার সম্পত্তি হচ্ছে $12.7 আরব। মানে পাকিস্তান আর্মির পেছনে প্রত্যেক বছর বাজেট হচ্ছে $10 আরব। তো জেনারেল বাজোয়ার
এককার ফ্যামিলির যে সম্পত্তি সেটা হচ্ছে $12.7 আরব। এই হচ্ছে পাকিস্তান আর্মির যে জেনারেল মেজর তাদের মানে ব্যাংক ব্যালেন্স সম্পত্তি। 2016 সালে যখন আসে তখন তার ওয়াইফ হাউস ওয়াইফের কাছে কয় টাকা থাকে, না থাকার মতোই ছিল। কয়েক বছরের মধ্যে তার ব্যাংক মানে আয়শা আমজাদ মানে বাজওয়ার যে ওয়াইফ তার অ্যাকাউন্টে 2.2 আরব পাকিস্তানি রুপি ছিল, মানে তার টোটাল সম্পত্তি। এবার তার মেয়ে জামাই ছেলের বউ নাতি সবাই আরবপতি তারা। তো পাকিস্তান আর্মি থেকে যদি কেউ রিটায়ার্ড করে সেনা হিসেবেও, তাও সে অনেক কিছু পায়। আর যদি একটু কোনো একটা গ্রেডে রিটায়ার্ড করে মেজর বা জেনারেল, তাহলে তো কথাই নাই, ঠিক আছে। তাহলে প্রচুর, পাকিস্তানের বাইরেও যদি নাও যেতে চায়, পাকিস্তানের ভেতরেও সে মানে বাংলো একদম বাগান বাড়ি সহ রিটায়ার্ডের পরে পায়। 32 বছর পাকিস্তানে আর্মি শাসন করছে। জন্ম একসময় ভারত আর পাকিস্তানে, কিন্তু ভারতে একদিনের জন্য ভারতের আর্মি শাসন করতে পারে নাই। এইটা কেন? কারণ ভারতের আর্মি হচ্ছে তারা প্রফেশনাল, এই জিনিসটা বলতে হবে। কারণ ভারতের আর্মিকে আপনি কখনো দেখবেন না কোনো পলিটিক্যাল বক্তব্য দিতে, যেটা এই ছোটো ছোটো দেশের যে আর্মি আছে এরা দেয়, ঠিক আছে। এরা দেয় এই কারণ সেখানকার সরকার কমজোর থাকে, সরকার নিজের পায়ে যে শক্ত পজিশনে দাঁড়াবে বা আর্মিকে কন্ট্রোল করবে সেটা থাকে না। কেন থাকে না? কারণ তাদেরকে সরকারে বসতে হলে আর্মির সাপোর্ট লাগবে, আর আর্মির সাপোর্টই যখন লাগবে তখন আর্মি চাইলে যে কোনো রাতে সেই সরকারকে ক্ষমতা থেকে চ্যুত করে সেখানে সামরিক শাসন নিয়ে আসতে পারে। শুনেন, আর্মি ক্ষমতায় আসা বা সামরিক শাসন আসা, তার কোনো দেশে সরকারকে খাটাইয়া সামরিক শাসন আসতে হলে সেখানে কোনো বড় যুদ্ধ লাগে না, কোনো হতাহতের ঘটনাও ঘটে না। কীভাবে হয়? যেখানে ওই দেশের প্রধান থাকে ওই বাসভবনে ঢুকে তাকে গ্রেপ্তার করে তাকে জেলে পাঠায় বন্দি বানিয়ে টিভিতে এসে বলা যে এই দেশ এখন থেকে সামরিক শাসনের আন্ডারে, এখন এই দেশে এখন থেকে সামরিক শাসন লাগু করা হয়েছে, মিলিটারি কু, আপনারা সবাই মিলিটারি কুয়ের আন্ডারে। এতটুক কাজ। তো ভারতে এই জিনিসটা হয় না, ভারতের আর্মি প্রফেশনাল, আর ভারতে এই জিনিসটা করাও সম্ভব না, কারণ ভারতে শুধুমাত্র একটা ডিফেন্স না এবং একটা ইন্টেলিজেন্স ব্যুরো না, ভারতে অনেকগুলো ইন্টেলিজেন্স ব্যুরো আছে, র, আইবি, এনএসআই। এরা আবার কী করে? নিজেরা একে অন্যের উপর নজরদারি করে। রাষ্ট্রপতির জন্য আলাদা ফোর্স আছে, রাষ্ট্রপতির ফোর্স। তো রাষ্ট্রপতির বাসভবনে গিয়ে দখল করা সম্ভব না, সেখানে রাষ্ট্রপতির আলাদা ফোর্স আছে তাকে রক্ষা করার জন্য, প্রধানমন্ত্রীর আলাদা আলাদা ফোর্স আছে। আর যদি আর্মির সেই সব কিছু সবাই একসাথে এসে এই দুজনকে গ্রেপ্তার করে ক্ষমতা নিয়েও নেয়, তারপরও কী হবে? প্রত্যেকটা রাজ্যে যে মুখ্যমন্ত্রী আছে তাদের রাজ্যে সেই রুল লাগু হইতে দেবে না। আর যদি প্রত্যেকটা মুখ্যমন্ত্রী তাদের রাজ্যে রুল লাগু হইতে নাই দেয়, তাহলে সে আর্মির যে স্বৈর শাসক বা মানে আর্মির যে সেনাবাহিনী শাসন সেটা কোথায় লাগু হবে? কোথাও লাগু হবে না। তো যদি ভারতে আর্মির সেনাবাহিনী শাসক আসতে হয়, তাহলে এক রাত্রের মধ্যে, ওই এক টাইমের মধ্যে 10 মিনিটের মধ্যে বা 5 মিনিটের মধ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সেই যে 29 জন মুখ্যমন্ত্রী সবাইকে যদি গ্রেপ্তার করতে পারে, বেশিক্ষণ সময় হলে হবে না, কারণ জনগণ রাস্তায় নেমে গেলে হয় না। এটা এই স্বৈরশাসন সেনাবাহিনী শাসন হয় এভাবে, যে মিলিটারি কু হয় এভাবে 1 মিনিটের 2 মিনিটের মধ্যে, যাতে পাবলিক টের পাওয়ার আগে সব কিছু চেঞ্জ করে নিতে হয়। তো ভারতে এটা কখনোই সম্ভব না, আর ভারতের সেনাবাহিনী এই চেষ্টা করেও না। এই জন্য দেখবেন ভারতের যে সেনাবাহিনী তারা যুদ্ধে মরার জন্য প্রস্তুত। তাদের ওই যে ট্রেনিং করার সময় যে তাদের ওই লোভও দেখানো হয় না যে এত কিছু পাওয়া যাবে, তাদের জেনারেলরাও অত বিশাল বিশাল কিছু পায় না, যেটা দেখে তাদের সৈন্যদের মধ্যে লোভ জাগতে পারে যে আমরা যদি যুদ্ধ না মরে বেঁচে থাকি তাহলে রিটায়ারের পর এত কিছু পাবো। এখন এক দেশের সৈন্যের মধ্যে যদি এই জিনিসটা থাকে যে দেশের জন্য লড়বো মরবো, আর এক দেশের সৈন্যের মধ্যে যদি থাকে যে মরলে তো মরেই গেলাম, মরলে তো অনেক কিছু পাবো, কিন্তু জিন্দে থাকলে তো সেই জিনিস পাবোই, আরও নিজেও এনজয় করতে পারবো, বাড়ি গাড়ি বাংলো, বউ বাচ্চা। তো দুইটা জিনিসের মধ্যে যে আইডিওলজি পার্থক্য, যুদ্ধের যে মোটিভ, সেই যে ইচ্ছা, এই জিনিসটা চেঞ্জ হয়ে যায়। এই জন্য আমি প্রথমে কী বলছিলাম যে শুধুমাত্র আর্মির লজিস্টিক ইকুইপমেন্ট সংখ্যা দেখে যুদ্ধের ফলাফল বিচার করা সম্ভব না। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, যদি এই পর্যন্ত কেউ দেখে থাকেন 2-1 জন, তাহলে তার জন্য একদম দিলসে শুক্রিয়া, মন থেকে ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ওমনি ক্রাইমের এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন, এই সিরিজটিকে লাইক করবেন আর শেয়ার করবেন। থ্যাংক ইউ।